সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি পুলিশ সপ্তাহ 2026 এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি পুলিশ সপ্তাহ 2026। আমরা জানি প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের মিলনায়তনে আয়োজিত কল্যাণ প্যারেডে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি বলছেন যে পুলিশ কোনো দলের অনুগত হবে না, বরং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং তিনি বলছেন যে ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। জনগণের বিশ্বাস অর্জনই এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে একটা চ্যালেঞ্জের কথা বলেছে, জনগণের বিশ্বাস অর্জন করা পুলিশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনিও এটি মনে করেন কিনা এবং এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পুলিশের ভূমিকাটা এখন কি হবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি সম্মানিত দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। আপনার প্রশ্নের উত্তরে আমি সরাসরি যাই। সেটি হলো এই যে বিগত 15.5 বছর পুলিশকে একেবারে দলের কর্মী হিসেবে ব্যবহার করেছে এবং তারপরে কয়েক বছর পর তো দলের কর্মীরাই পুলিশে যোগদান করত। মানে সে যদি ছাত্র লীগ করতো তাহলে তাকে নিত না, তার বাবা যদি আওয়ামী লীগ করতো তাও নিত না, তার দাদা যদি আওয়ামী লীগ করতো তাহলে নিত। এইভাবে একদম ডিএনএ টেস্ট করে পুলিশে নেওয়া হতো। অতএব তারা তাদের মধ্যে থেকে কাজ করেছে। কত জায়গায় দেখেছেন না স্লোগান দিয়েছে, গিয়ে স্লোগান দিয়েছে না তারা। এই যে যে অবস্থা ছিল, আমরা ওই জায়গায় আমরা যাব না। এখন ধরেন 2-2.5 মাস 3 মাস এখনো হয়নি। এর ভিতরে পুলিশের ভূমিকা আমি যেটা দেখছি, পুলিশের সেই মনোবল বা পুলিশের সেই চিন্তাধারাতে পুলিশ কিন্তু এখন সরেনি। এখনও তাদের ভিতরে এই যে অসভ্য যে এইগুলি তাদের ভিতরে আচরণগুলি ছিল, এই মানুষকে হয়রানি করা, মিথ্যা মামলা নেওয়া, মিথ্যাভাবে মানে গ্রেপ্তার করে আরেকটা মামলা দিয়ে চালান দেওয়া এখনও চলতেছে। কি বিএনপি আর কি, আমার ওখানে চিন্তা করেন একটা মামলা হলো, আমাদের দলের বিরোধিতা করেছিল এক সন্ত্রাসী মাস্তান। সে লাস্ট পর্যন্ত ভোট নিজে না করে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছিল। তার গ্রুপের লোকেরা সে নিজেকে গুলি করলো, গুলি করে কয়েকজনকে আহত করলো, বাড়িঘর পুড়ায় দিল। সে একদম নৃশংসভাবে আক্রমণ করে ভাঙলো, একটা 3টা পুড়ায় দিল, গুলি করলো। এমনই সন্ত্রাসী, সেই যাকে গুলি করলো সে আবার পরশুদিন যা জয়েন করছে তার সাথে, ভয়ে আতঙ্কে। পুলিশ নিবে কিছু বল না। এরই প্রতিবাদে যারা আমাদের রাজনীতি, বিএনপি রাজনীতি করেছে তারা, এবং যে প্রধানমন্ত্রী যে কমিটির চেয়ারম্যান, সেই কমিটির সেন্ট্রাল কমিটির সদস্য মুক্তিযোদ্ধা বাবলু আমাদের পৌরসভার মেয়র ছিল। তার 2 ভাই, তার সাথে তার ফাঁসির আসামি ছিল। আমার নিজের আপন ছোটো ভাই থেকে শুরু করে ইলেকশনের মধ্যে যাকে প্রতিদিন ইলেকট্রিক শক দেওয়া হতো এই জেলা আন্দোলনের মধ্যে, আমার ভাই ভাস্তা একটা ইঞ্জিনিয়ার, তাদের সব মামলা দেওয়া হলো। আমি জিজ্ঞাসা করলাম এই মামলাটা কেন দিলেন, কোন কারণে? 125 জনকে আসামি করেছে, 125 জনকে আসামি করেছে। কারণ ওখানকে যে পুলিশ সুপার ছিল সে জামাতের সমর্থক ছিল, ডিআইজি এখনও যে আছে জামাতের সমর্থক, এবং ওসি যে ছিল সে এদের ওসি এবং এসপি সার্কেল, তারা বলে আমাদের উপরে নির্দেশ। তাহলে কোন কারণে মামলাটা দিলেন? আমি শেষ পর্যন্ত না পেরে আমি আইজিপির কাছে গেলাম, তাকে বললাম যে এরকম ঘটনা ঘটছে, এই মামলাকে হতে পারে 125 জন আসামি, কোনো ঘটনা ঘটে নেই, কোনো কিছু নেই। আমাদের অফিস পুড়লো, এতগুলো মোটরসাইকেল ভাঙলো, পুরালো, আমার ল্যাপটপ, আমার সাউন্ড সিস্টেম সব ছিল অফিসে, একদম সুন্দরকে সাজানো, ইলেকশন সময় সাজানো, ভেঙে দিল। পুলিশ এখনও ওই জায়গাতেই আছে। পুলিশ প্রধানমন্ত্রী বলতেছেন ঠিক আছে, প্রধানমন্ত্রী আন্তরিকতা আছে, আমার দলীয়ভাবে ব্যবহার করবে না, দলীয় ব্যবহার করে লাগে না। ওর মাস্তানদের কাছে ওরা জিম্মি, তো টাকার কাছে ওরা জিম্মি, টাকা দিলে তার পক্ষে আছে। সে বিএনপির নেতা হোক, আর যে 2-1 বিএনপির প্রভাবশালী নেতা, তাদের কথা আলাদা। আমি ম্যাডাম আমি খালেদা জিয়ার উপদেষ্টা এখন সদস্য, এখন আমাদের পোস্ট পরিবর্তন হয়নি। আমরা জেলা বিএনপির আমি আহ্বায়ক, আমি ওকে নির্বাচন করেছি, 1,33,000 ভোট পেয়েছি। তারপর ওখানে মাস্তানদের কথা শুনে ওখানে জামাতের এমপি হয়েছে, ভোট কেটে যারা এমপি হয়েছে, কোনোভাবে এমপি হয়নি সে। তার যদি খুঁজতে যাবে মাটিতে 60,000 লোক পাওয়া যাবে না, আর ভোট পেয়েছে 1,37,000 মতো। আওয়ামী লীগ তাকে ভোট দিয়েছে, আমাদের দলের লোক ভোট কিনেছে। ওখানে একটা শিল্প গোষ্ঠী আছে, তাদের 3-4 হাজার তার ভোটার আছে। সে জামাতের আমির পৌর, সে মেয়র ইলেকশন করবে,
তার লোকজনকে নামিয়ে দিয়েছে। তারপর দুপুরের পরে যেগুলি আমাদের এজেন্ট একটু অসতর্ক ছিল সেখানে তারা করেছে এই করে দিতে, সেও তো ওইভাবেই করে। আমাদের ওখানে ইউনুস সাহেব এবং আগের দিন একটা গন্ডগোল হলো, একটা খাল কাটা কর্মসূচি, আমি একটা খাল উদ্বোধন করলাম। গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে যেহেতু আগের দিন একটা গন্ডগোল হয়েছে আমাদের দলের সাথে, খাল কাটতে যাবে, ওখানে ঘটনা ঘটতে পারে, সেই জন্য বললো যে স্যার এটা পরে করলেই হয়। তারপরেও গেল খাল কাটতে, আর নিউজ সাহেব যায়নি, উপস্থিত এখানে অবস্থা, তার বিরুদ্ধে তখন গিয়ে মিছিল, মানববন্ধন। মানে পুলিশ কি আসলে সবসময় কোনো না কোনো একটা বলয়ের মধ্যে বলয়ের থাকবে, মধ্যে রাজনৈতিক বলয়ের মধ্যে? পুলিশ আগে আওয়ামী লীগের কথা মতো চলতো, যা বলতে তাই শোনে। এখন পুলিশকে বিএনপির মতো করে চালাই না, আমরা চালাতে চাই না, কিন্তু পুলিশ নিজের মতো চলতে চায়। নিজের মতো যখন চলতে চায় তখন তার ভিতরে অনিয়ম থাকবে। আর এখানে আপনি রাতারাতি কি পরিবর্তন করবেন? আপনি কতজনকে পরিবর্তন করবেন? এই দীর্ঘ 15.5 বছর নিয়োগ পেয়েছে কারা? আওয়ামী লীগ ঘরানার, তারাই এসপি, তারাই ডিআইজি, তারাই এখন আইজিপি, এরকম হয়েছে না ম্যাক্সিমাম? তো তাই আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন? প্রশাসনের সর্বত্র ভূত রয়ে গেছে। গত 1.5 বছরে তো কিছু রদবদল হয়েছে। 1.5 বছর তো রদবদল হয়েছে, সে আর এক কাহিনী, সেটা গুপ্ত কাহিনী। হ্যাঁ, যারা হয়তো প্রকাশ্যে না, হয়তো একসময় আওয়ামী লীগ সেজে বসেছিল, যেই পরিবর্তন হয়েছে তারা সব জামাত হয়ে গেল, ম্যাক্সিমাম থেকে জামাত হলো না। এত যদি জামাতের এসপি, ডিসি, ডিআইজি, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পাওয়া যায়, এতগুলো তো তারা জামাত প্রকাশ্যে থাকতো, তাদের রাখতো, বিগত সরকার তাদের রাখতো, কবে চাকরিতে বিদায় করে দিত? তারা গুপ্ত হয়েছিল, এখন তারা তাদের মতো কাজ করতেছে। আলটিমেট প্রধানমন্ত্রীর আন্তরিকতা আছে। কালকে আমরা আমাদের সাথে তার ছিল প্রত্যেকটা জেলার আহ্বায়ক সরাসরি বা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রত্যেকটা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের 3টা ডিস্ট্রিক্টে যারা সর্বোচ্চ নিয়ে 2 দিন করে রাখছিলাম। অনেক কত সুন্দর পরিষ্কার বললেন। এমনকি উনি এটাও বললেন যে এলাকায় যাবেন, গ্রুপিং মেটাবেন, ভোট মানুষের কাছে ভালোবাসা আদায় করবেন, আমি কিন্তু ভোটে কাউকে জিতান দিতে পারবো না। তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথাটি বলেছেন, এই বার্তাটি দিতে চেয়েছেন। আমি তো হাবিব ভাই আরেকটু জিজ্ঞেস করি, যদি গতকালের যে বৈঠকটির কথা আপনি বলছেন, সর্বপর্যায়ের নেতাকর্মীদের সাথে তিনি বসেছেন এবং তারা সেখানে আমরা যতদূর শুনেছি যে সেটি একটি প্রায় রুদ্ধদ্বার বৈঠক ছিল এবং সেখানে দলের নেতাকর্মীরা, মানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, দলের ঊর্ধ্বতন যারা নেতাকর্মী রয়েছে, মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে, তাদের কাছেও নানা রকমের প্রশ্ন রেখেছে। তার মানে এই যে একটা জবাবদিহিতার জায়গা নিজের দল থেকে তৈরি হচ্ছে, এটিও কিন্তু এক ধরনের বার্তা। আমি আপনার কাছে এই প্রশ্নটি প্রসঙ্গটি রেখে গেলাম, একটা ছোট্ট বিরতির পর এসে নিশ্চয়ই জানতে চাইবো বিস্তারিত। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। সোনিয়া হক আপনাদের সাথে আছে। পুলিশ সপ্তাহ 2026 নিয়ে কথা বলছিলাম, আমরা শুরু করেছিলাম। হাবিবুর রহমান হাবিব তো যুক্ত আছে। এই সাথে একটু জানিয়ে রাখতে চাই, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। পুলিশ সপ্তাহ নিয়ে আপনি যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই করবেন, এবং সেই সাথে আমরা একটা প্রসঙ্গে আটকে ছিলাম, সেটা হলো যে দলের মধ্যে জবাবদিহিতা নিশ্চিতের যে বিষয়টি, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ কিছু কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং সেই দল প্রধান, এবং সেই সাথে দলের মধ্যেকার যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছেন, তারাও দলের যারা ঊর্ধ্বতন নেতার আছে, স্বাস্থ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী নিজে এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন, শিক্ষামন্ত্রী, প্রত্যেকের কাছে নানা ধরনের জবাবদিহিমূলক প্রশ্ন রেখেছেন। মানে আমরা কি আশা করতে পারি কিনা যে জাতীয়তাবাদী দল বিএনপি এই থেকে শুরু হচ্ছে আসলে জবাবদিহিতার যে রাজনীতিটা, তারা নিজেদের ঘরের থেকেই চর্চা করা শুরু করছে এবং পরবর্তীতে আমরা বাইরেও এর মানে ফলশ্রুতিতে যেটি হবে ফলাফল দেখতে পাবো। আপনার কি মনে হয় ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা? এবং সেই সাথে পুলিশ সপ্তাহ 2026 নিয়ে আপনার যে মন্তব্য আছে সেটি তো করতেই পারেন। আচ্ছা, আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং আমাদের হাবিব ভাইকে অনেক শুভেচ্ছা। রাস্তায় ট্রাফিকের কারণে একটু দেরিতে যুক্ত হলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দেখেন, পুলিশ সপ্তাহের ব্যাপারটা তো একরকম আলাপের মধ্যে এসছে, কিন্তু আমাদের পুলিশের যে কতগুলো বিষয়, আপনি 5ই আগস্টের পরবর্তী পুলিশের যে মোরাল একটা জায়গাটা, যে দুর্বলতা, সেটা আমাদের সকলেরই কাজ করা খুব প্রয়োজন। এবং একটা জিনিসও আমি এটাও বলতে চাই, এবং এটা এমন না যে আমি আজকে বলেছি, এটা আমি সবসময় বলেছি, যে আপনার ডেফিনেটলি আসলে পুলিশ যেখান থেকে হয়, পুলিশ সবসময় হচ্ছে আপনার রাষ্ট্র নাগরিক
সরকার পক্ষ, প্রশাসন তার পক্ষের শক্তি। আপনার পুলিশের স্ট্রাকচারটাই কিন্তু এটা, সারা দুনিয়া ব্যাপী কিন্তু পুলিশের স্ট্রাকচার এটা। আপনার যখন থেকে আপনার পুলিশের যাত্রাটা শুরু হয়েছে এটাই চলছে। এখন আপনার কাজ হচ্ছে যে আপনি পুলিশকে নাগরিকের কাছাকাছি আনতে পারছেন কিনা, বাংলাদেশের পুলিশ শুধুমাত্র এবং কেবলমাত্র প্রশাসনের হয়েই কাজ করে কিনা, এই জায়গাটাতে কোনো এক অদ্ভুত কারণে 5ই আগস্ট পরবর্তী বিষয়ে পরে দেখবেন যে পুলিশকে নাগরিকের কাছাকাছি যাওয়া, এই পুরো বিষয়টা কিন্তু কখনোই আমাদের মাথার মধ্যে আসেনি। দেখেন আপনি আজকে 5ই আগস্ট কেন বা হাবিব ভাই, আপনারা বাংলা সিনেমা আমরা যখন দেখতাম, অপেক্ষা করতাম, আপনি দেখতেন না সবকিছু শেষে পুলিশ এসে হাজির হয়ে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না, হ্যাঁ সবকিছু করার পরে। তো ওটা একটা প্রেজেন্টেশন, বিকজ পুলিশ এখানে নিষ্ক্রিয় হয়ে থাকে, জনগণের কাছাকাছি পুলিশের আসার জায়গাটা নিষ্ক্রিয়তা এটা এখানে প্রকাশ করে। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে পুলিশের ড্রেস পরিবর্তন করেছেন ঠিকই, পুলিশের আপনি ঢাকার পুলিশ রংপুরের পুলিশ ঢাকায় বা এই ধরনের কাজ করেছেন, কিন্তু পুলিশকে যে নাগরিকের কাছে আপনি কিভাবে নিয়ে আসবেন? একজন আমি নাগরিক, আমি কেন আজকে ধরেন আজকে 4-5 মাস হয়ে গেছে আমি একটা জিডি করেছি, জিডির একটা আপডেট আমার জানার কথা নিয়ম অনুযায়ী, আমি না পুলিশের মানে যিনি জিডির কর্মকর্তা তিনি থেকে একদম ডিআইজি মহল, এখানে একজন আমাদের রাজনীতিবিদ আছে, আমি এই দায়িত্ব আপনার সাথে বলছি, প্রথম দিকের দিন যতটা আমি তাদের আগ্রহ দেখেছি, এখন তারা আমার ফোনই ধরেন না। তাহলে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যদি এই নাগরিক সেবা পাই, তাহলে একটা সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও নাগরিক, কিন্তু আমি কিন্তু ওই যে আপনার ওনারা তো আবার হায়ারার্কি বুঝেন, ওনার হায়ারার্কিতে কিন্তু আমি কিন্তু ওনাদের থেকে উপরের হায়ারার্কিতে আছি, কিন্তু আমিও কিন্তু সেই সার্ভিসটা পাচ্ছি না। এই যে নাগরিকের যে বিষয়গুলো, এইটুকু যদি আপনি না নিয়ে আসতে পারেন, কোনো লাভ নেই, আপনি কখনোই পুলিশ নিয়ে আসলে কিছু করতে পারবেন না। এটা খুব বোঝাটা জরুরি, পুলিশকে আসলে নাগরিকের কাছাকাছি, মানে জনগণের বিশ্বাস যেটা বলছেন প্রধানমন্ত্রী, হ্যাঁ, এবং জনগণের বিশ্বাস না, তাকে সার্ভ করার জন্য আমার কোনো একজন মানুষ এসেছে, তাকে সার্ভ করার জন্য তিনি কার রেফারেন্স আসছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। তিনি নাগরিক, আপনি যান, আপনার একজন রিক্সা চালক যান, আমি যাই, আমরা আমাদের একটা সমস্যা নিয়ে এসেছি, তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তিনি অনুসরণ করবেন। এই প্র্যাকটিসটা শুরু করে দেওয়াটা আমি মনে করি খুব জরুরি ছিল, ইনস্টেড অফ পুরুষের পোশাক লাল হবে না, নীল হবে না, হলুদ হবে না, সাদা হবে। কিন্তু অদ্ভুত কারণে আমরা দেখলাম রাষ্ট্রের অনেক অর্থ অপচয় করে আপনি পুলিশের পোশাক পরিবর্তন করছেন, এখন পুলিশ আগের পোশাকে আবার ফেরত যেতে চায়। বিষয়টা পোশাকের না, বিষয়টা হচ্ছে পুলিশের বার্তা, যে আমি কি বার্তা নিয়ে যাই। হ্যাঁ, আমি তো এমনও দেখেছি বাড়ি ভাড়া মানুষ দিতে চায় না, পুলিশ অফিসার শুনলে কেন দিতে চাবেন না, ওনার তো বেশি করে দেওয়ার কথা, দিতে চাওয়ার কথা। ওই বিষয়গুলোতে কাজ করা দরকার ছিল এবং সেটা খুব জরুরি। এবং প্রশাসনিক ক্ষমতা, আপনি এটা বলা বাহুল্য, যাই বলেন না কেন, পুলিশ মাত্রই সে যে সরকার থাকবে সে সরকারের পক্ষে কাজ করবে। এখন সরকার পক্ষ কতখানি পুলিশকে ব্যবহার করতে পারবে, এই সংস্কারটা আসলে সরকার পক্ষের আইনগত নীতিমালার বিষয়বস্তু হওয়ার কথা। সরকার তো বারবার বলছে যে পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না, এটা কি আসলে বিশ্বাস করা যায়? কারণ প্রধানমন্ত্রী একজন হয়তো বা বলছেন যে পুলিশকে দলীয়করণ করা হবে না, এর আগে যেভাবে পুলিশ একেবারে একটা দলে পরিণত হয়েছিল সেরকম হবে না। এটিকে আসলে একজন প্রধানমন্ত্রী বললে বাদবাকি সব নেতা কর্মীরা সেটি রপ্ত করতে পারে কিনা, এবং তৃণমূল পর্যায় পর্যন্ত সকলের, মানে এই যে দল ক্ষমতায় আছে, পাওয়ারে আছে, মানে পুলিশ আমার, এই বোধটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কাজ করে এমন না। এই যে দেখেন, এটা প্রধানমন্ত্রীর জায়গা থেকে উনার যেটা বলার কথা উনি সেটা বলেছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো এগুলো শুনতে ভালো লাগে, বাস্তবতা হচ্ছে দ্যাট ইজ নট দ্য প্র্যাকটিস। আপনি যখন সরকারের ক্ষমতায় থাকবেন, দেখেন এটাও আমি বলতে চাই, আপনার কিন্তু একটা কর্তৃত্ববাদী অর্থাৎ অথরিটেটিভ পাওয়ার আছে। নেকেড পাওয়ার আর অথরিটেটিভ পাওয়ারের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এই যে উদার হয়ে যাওয়ার ব্যাপারটা, এটাকে আমি প্রবলেমেটিকও মনে করি। কারণ দেখেন, আপনার 5ই আগস্টের আগে যে সরকারটি ছিল, তিনি যেই কাজগুলো করেছেন সেটা ছিল নেকেড পাওয়ার, অর্থাৎ আপনি বিয়ন্ড অথরিটি গিয়ে কাজ করছেন। আমরা দেখলাম আপনাদের একটা সম্মেলন হচ্ছিল মনে হয় সাংবাদিকের, সেখানে বলা হচ্ছিল যে নাগরিক সেখানে ভাবা যায় 360 ডিগ্রি, তার কোনো প্রাইভেসি নাই, তার তথ্য সে কোথায় খাচ্ছে বসছে সবকিছু নিয়ে যে গোয়েন্দা বাহিনীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাতে আমরা পৌঁছে গেছি। তো সেইগুলো আপনি টু মাচ, এটাকে নেকেড পাওয়ার বলে। কিন্তু অথরিটেটিভ পাওয়ার অর্থাৎ আপনাকে আক্রমণ করতে আসলে, আপনাকে মারতে আসলে, আপনাকে টিচ করতে আসলে, কাউকে খুন করতে আসলে, কারো বাসায় কোনো ধর্ষণের ঘটনা হলে
পুলিশের সেই অথরিটেটিভ পাওয়ার আছে যে আমি ইমিডিয়েটলি অ্যাকশনে যাব, এবং সরকারও মানে এখানে পুলিশকে ব্যবহার করবে কে? সরকার, গভর্নমেন্টের সেই অথরিটেটিভ পাওয়ার আছে। আপনি দেখেননি 5 বছরের 11 বছরের মেয়ে বাচ্চাটা যার পিরিয়ড হয়নি, সেই বাচ্চাটার ওভুলেশন হচ্ছে তার পেটের মধ্যে 6 মাসের একটি বাচ্চা অন্তঃসত্ত্বা হয়েছে, তখন যেই ডাক্তার আলট্রাসোনোগ্রাফার তিনি যে করেছেন তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং আমি দেখলাম স্থানীয় এমপি ফাইনালি উনি মনে হয় রাত্রেবেলায় প্রধানমন্ত্রী সাহায্য কামনা করলেন। এটা একটা রং প্র্যাকটিস। কেন কেন এখন যখন আমার এমপি বলছে আপনি এটাকে করেন, আপনি এটাকে রেকর্ড করেন, উনার বয়ান নেই, উনাকে হুমকি দিয়েছে। এইখানে ওই অথরিটেটিভ পাওয়ারের সকল শক্তি প্রয়োগ করাটা হচ্ছে তার বৈধ ক্ষমতা। এই বৈধ ক্ষমতা আপনি ব্যবহার করেন, বিশ্বাস করেন নাগরিক আপনাকে সাধুবাদ জানাবে। কিন্তু সংকট হচ্ছে এই বৈধ ক্ষমতা ব্যবহার করা হয় না পুলিশকে দিয়ে ক্ষমতার ব্যবহার করানো হয় হচ্ছে খুবই ভিন্ন একটা রাজনৈতিক প্রকল্প এজেন্ডা বাস্তবায়নের জন্য। ধরেন বিএনপির নেতাকর্মীরা ওই যে বিচারপতির বাসায় করছেন, ফখরুল সাহেব হয়তো ময়লার গাড়ি ভাঙছেন, এই ধরনের করার জন্য আপনার এই ধরনের একসময় তো এটা হয়েছে। আমি ফিরবো আবারও আলোচনায়। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, আমি তো হাবিবুর রহমান হাবিব আপনাকে আলোচনায় যুক্ত করতে চাই। গতকালের যে বৈঠকটির কথা আমরা বারবার বলছি, এবং দলের মধ্যে জবাবদিহিতার যে বিষয়টি এসেছিল আপনার কাছে, যে বিষয়টি নিয়ে আমি আটকে ছিলাম, সেটি হচ্ছে যে দলের মধ্যে জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে একটা সামগ্রিক জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। সেই বার্তাটি আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, পৌঁছালো কিনা, আপনি কি মনে করেন হাবিবুর রহমান হাবিব? না, কালকে যেটা হলো এটা বাংলাদেশে প্রথম, অন্য দেশে হয় কিনা আমি জানি না, বাংলাদেশে প্রথম যেটা সরকার তার মন্ত্রী পরিষদকে ডেকে নিয়ে এসে 10 জন মন্ত্রীকে ডেকেছিলেন, এবং 10 জন মন্ত্রী বক্তব্য রেখেছেন। দেখার পর প্রত্যেকটা মন্ত্রীকে 8টা করে প্রশ্ন করা যাবে, যে কোনো কেউ করতে পারে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদের, বিএনপি যারা ছিল, এবং তাদের এলাকার সমস্যা কিভাবে কি করা যায় না যায়, কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, বিভিন্ন মানে একদম টোটাল দেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে যত ঘাটতি আছে সেটা ওই তৃণমূলের কাছ থেকে নিয়ে শুনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর কি এটা। তো সেখানে দেখেন একটা অদ্ভুত ব্যাপার, এই যে আমরা একটা নির্বাচন করলাম, যে একটা সুষ্ঠু নির্বাচন হলো, 212টা আসন পেলো বিএনপি, তারপরে কিছু কিছু অনিয়ম হয়েছে, হয়নি তা তো না, আমার ওখানে হয়েছে, মামলা করেছি, আগামীকাল আমার কিছু তারিখ আছে, প্রশাসন প্রচুর অনিয়ম করেছে, সেটা আমি উল্লেখ করেছি। তারপরে নির্বাচনটাকে আমরা গ্রহণযোগ্য হিসেবে মনে করে নিয়েছি আর কি। আমাদের তো অনেক দুঃখ কষ্ট আছে মনের ভিতরে, আমরা কিন্তু ওগুলো বলতে যাইনি। আমার দেশটা যেন সামনে এগিয়ে যায় এবং প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটি আমাদের সবার উদ্দেশ্য, এবং আমাদের সেইভাবেই আমরা কথাবার্তাগুলি বলেছি। মনে হচ্ছে একটা পার্লামেন্ট, আমার এলাকার এই রাস্তাটা ভাঙা আছে, এতদিন ধরে পড়ে আছে, মাননীয় মন্ত্রী এটা হবে কিনা, পার্লামেন্টে জিজ্ঞাসা করে ঠিক ওই রকম পার্লামেন্টের একটা ওখানে আদল কালকে ছিল। এবং দেখেন প্রধানমন্ত্রী যেমন ওনার বক্তব্য বলছেন না, শেষে আমি কিন্তু কাউকে জিতিয়ে আনার দায়িত্ব নেব না, যার তা জিতে আসতে হবে। এবার আমি যখন আসরের নামাজ পড়তে গেছিলাম ওই পাশের বিল্ডিংয়ে, তো ওখানে আমার একটা পরিচিত লোক, এক অফিসার আমাকে ডেকে নিয়ে গেল তার রুমে, ডেকে নিয়ে চা খাওয়ালো, বলে ভাই আমাদের এখানে তো 2টা প্রোগ্রাম আছে, বিয়ের অনুষ্ঠান আছে, তাহলে আপনাদের প্রোগ্রাম কয়টা পর্যন্ত চলবে? তো আমি বললাম যে আমার যেভাবে চলছে রাতে 10টা 11টা সেটা হবে না, তা বিয়ের কী হবে? তাহলে তো আমি যা দেখলাম তাই আমি আমার একটা প্রশ্ন করার ইচ্ছা ছিল, জাহিদ ভাইকে প্রশ্ন করব ভেবেছিলাম আমি। তা আমি যখন ভিতরে ঢুকলাম, তাকে তো মেসেজ দিয়ে গেলাম 10টা 11টা বাজবে, যাওয়ার পরে হঠাৎ করে প্রশ্ন উত্তর পর্ব শেষ, শুধু মনটা বক্তব্য দিচ্ছেন। তারপরে কারণ কি, ওই যে বিয়ের অনুষ্ঠান যাদের আছে তারা মেসেজ দিয়েছে যে আমাদের বিয়ের অনুষ্ঠানটা চললে আমাদের তো গেস্ট আসার সমস্যা। চিন্তা করেন, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উত্তর পর্ব বন্ধ করে দিয়ে শুধু মন্ত্রীরা 5 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়তো বক্তা দিয়ে উনি তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান যেন সুন্দর করতে পারছেন দেখছেন। বরকনের সাথেও উনি কথা বলেছেন। তো এই যে তারেক রহমান উনি চেষ্টা করতে যে ওনার ভিতরে সৃষ্টিশীলতা আছে, উনি দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান এবং প্রশ্ন করেন কি বলেন, আপনারা বলেন মানে কী করলে ভালো হয়, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে। এখন আপনি যে কথাটা বললেন যে পুলিশের পোশাক পরিবর্তনের যে কথাটা আসছে, আমার কথা হলো যে ইন্টারিম গভর্নমেন্টে তাদের কি দরকার ছিল, তাদের পুলিশের পোশাক পরিবর্তন কেন দরকার হলো বলেন তো? আপনি পুলিশ তখন এক ধরনের ট্রমায় ছিল হয়তো, বা সেই কারণে সেই ট্রমা থেকে বের করার চেষ্টা করেছেন। এই পোশাকের কারণে অনেক পুলিশরা তো ওই অনেকের সময় বাড়িতে যে সমস্ত পাহারা থাকে না, ওদের পোশাকের সাথে অনেক মিলে যায়। পুলিশে আপত্তি করছে এই পোশাক আমার পরবো না,
ওই রকম ড্রেস হয়ে গেছে তো একটা প্রত্যেকটা পুলিশও গুপ্ত হওয়ার চেষ্টা করে, পুলিশ গুপ্ত। আইডেন্টিটি হাইড করার চেষ্টা করে। না, যাই হোক আর কি। না ড্রেস পরিবর্তন মানে কি হাবিব ভাই? মানে আপনি আপনার পুলিশ, আপনি ড্রেস পরিবর্তন করলেও আপনি পুলিশ, ড্রেস না পরিবর্তন করলেও ঠিক আছে, মানে ওরা মনে করেছে যে ওই যে আরো যারা আছে বাসা বাড়িতে যারা পাহাড় তাদের মতো হয়ে যাচ্ছে, যে পুলিশ বাহিনী একটা নিজস্ব একটা পোশাক থাকবে, একটা আইডেন্টি থাকবে, এটা তারা এটা মনে করেই আপত্তি করেছে বলেই হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তা আমার কথা হলো যে আমার সর্বশেষ যে বক্তব্য পুলিশ সম্বন্ধে, পুলিশ আছে কিছু ভালো মানুষ আছে, অধিকাংশ পুলিশ ভালো না, উচ্চ পর্যায়ে একদম শেষ উচ্চ পর্যায়ে। আমি চোখের সামনে অস্বীকার করবো কি করে? চোখের সামনে আমি যে জিনিসটা দেখছি সে অস্বীকার করবো কি করে? দেখছি কি হচ্ছে থানায়, কি হচ্ছে ইতি অফিসে, কি হচ্ছে এসপি অফিসে, কি হচ্ছে ডিআইজি অফিসে। এই যে চাকরি গেল মাঝখানে 1-1.5 বছর গেল না, 16-18 মাস, একটা লোক বলতে পারবে যে আমরা একটা লোক চাকরি দিয়েছি, আমরা একটা বলেছি যে একটা লাইনে দাঁড়িয়েছে একটা কনস্টেবল, তাকে চাকরি দেন, ও বলছে ভাই এখানে আমাদের করার কিছু না। কিন্তু আসলে কি তাই? আসলে কি স্বচ্ছভাবে হয়েছে? না, স্বচ্ছভাবে হয়নি। এখনো ট্রান্সফার বানাতে বিভিন্ন জায়গায় হয়, লাখ লাখ টাকা দিয়ে ট্রান্সফার বানাতে হচ্ছে। কারা করে এটা? সব প্রশাসন লোক যদি করে, আচ্ছা, তাদের ভিত্তি করে সব ক্ষেত্রে, কোনো জায়গায় কমে নেই, কোনো জায়গায় কমে নেই। আপনার যে বেঞ্চ অফিসার আপনার হাইকোর্টে যান, একটা ওই কজ লিস্টে নাম নিয়ে আসলে কত টাকা লাগে জানেন? আগে রাখতে 2 লাখ টাকা লাগে, সিরিয়াল তার পিছিয়ে চলে যায়। সর্বত্র দুর্নীতি, এই দুর্নীতি বন্ধ করুন কি করে? আমার চোখের সামনে দেখতেছি, আমি দেখছি আমাদের জানা পরিচিত। হাবিব ভাই, আপনি যখন এই কথাটি বলছেন তখন প্রধানমন্ত্রী চেষ্টা করেছে মেসেজটা দেওয়ার চেষ্টা জিরো করেছে। টলারেন্সের কথা হ্যাঁ, বলেছেন উনি বলতেছেন। দুর্নীতি নিয়ে। হ্যাঁ, উনি তো চেষ্টা সেক্ষেত্রে দুর্নীতি দমনে বা দুর্নীতি মোকাবেলায় নিয়ন্ত্রণে কি করবেন প্রধানমন্ত্রী না, উনি যখন চেষ্টা করতেছেন। এরকম হারে দুর্নীতি আচ্ছা, এটা হচ্ছে? হয়ে আছে, এটা রক্তের ভিতরে মিশে গেছে তো। একটা বিরতি নেই, বিরতি নিয়ে এসে আমার অতিথিদের কাছে রক্তের মধ্যে মিশে গেছে, আমি বারবার জানবো বের করতে যে পারবো, এই হ্যাঁ। দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর যে অবস্থান ছিল, সেই অবস্থানে থেকে দুর্নীতি কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো কি। দর্শক থাকুন সাথে, দেশ সন্ধানে ফিরে আসছে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আলোচনা করছি পুলিশ সপ্তাহ 2026 দিয়ে শুরু করেছিলাম আলোচনা। আমার সাথে হাবিবুর রহমান হাবিব আছেন, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা আছেন। আলোচনায় ফিরতে চাই আমি, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। এই অংশে শুরুতেই আপনাকে একটু যুক্ত করে নিতে চাই। আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, মানে আজকে সকাল থেকেই বেশ উত্তপ্ত ছিল, যেহেতু রাজনীতি নিয়ে কথা বলছে এবং আপনি ছাত্রদের রাজনীতিটা খুব কাছ থেকে দেখেন, যেহেতু ছাত্রছাত্রীদের কাছাকাছি থাকেন, সেহেতু আমরা একটা খবর দিয়ে শুরু করি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল শনিবার রাতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এই সময় মূল ফটকে তালা ভেঙে কলেজ ছাত্র দলের একজন পদপ্রত্যাশীর টানানো ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা, এবং তাদের মূল দাবিটা হচ্ছে যে ক্যাম্পাস আসলে রাজনীতি মুক্ত হবে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমার প্রশ্নটা আসলে কোনো ব্যানার ছিঁড়ে ফেলা বা আগুন দেওয়ার নয়, বিষয়টি এটা নয়। আমার কাছে অবাক লাগে যখন দেখি যে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি আমরা বিভিন্ন সময় তুলি, ছাত্র রাজনীতি যদি আমরা নিষিদ্ধ করে ফেলি, তখন এই যে হাবিব ভাইরা বলছেন যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, নতুন নেতৃত্ব যে এগিয়ে নিয়ে যাবে, সেটি আসলে তখন কিভাবে সম্ভব হবে যদি আমরা ছাত্র রাজনীতি বন্ধ করে দেই? ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। আপনাকে মানে এই প্রশ্নটা একটা জিনিস একটু আমি একাডেমিক্যালিও বলতে চাই। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে কোনো মানে ব্যক্তি রাজনীতির ঊর্ধ্বে না। আপনার পরিবারেও রাজনীতি আছে, হ্যাঁ। একটা হচ্ছে ফর্মাল পলিটিক্স, একটা হচ্ছে ইনফর্মাল পলিটিক্স। এবং রাজনীতি আপনার দলগত যে রাজনীতি, বিশেষ করে যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু একটা দলগত রাজনীতি থাকে, সরি। তো এই যে দলগত রাজনীতিটা যে থাকে যে কোনো প্রতিষ্ঠানে, এবং সেখানে কোনো ব্যক্তি আপনার একদিকে নেন, একটা অবস্থান নেন, এবং তার একটা মতাদর্শিক অবস্থানও কিন্তু একটা রাজনৈতিক অবস্থান। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। ধরেন আপনি যখন এটা অস্বীকার করতে তো পারবেন না, আপনি যখন মনে করবেন যারা বামপন্থী আছেন, হ্যাঁ, আপনি মনে করেন সাম্যে বিশ্বাস করেন, আপনি কোনো দল করেন না, কিন্তু আপনি সমতাতে বিশ্বাস করেন, বাই ডিফল্ট আপনি তখন বামপন্থী রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করছেন। আপনি ধর্মীয় বিশ্বাসে খুবই বিশ্বাসী, এবং আপনি শরিয়ার পক্ষে মনে করেন দেশ রাষ্ট্র চালাতে হবে, আপনি বাই ডিফল্ট তখন কিন্তু বাংলাদেশের কনটেক্সট হলে জামাতিপন্থী বা অন্য যারা আছে এদের অনুসারী। আপনি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, আপনি বাংলাদেশে বিশ্বাস করেন, আপনি
এক ধরনের ইসেতে ওটাকে কি বলে বিএনপির পন্থী একজন শিক্ষক হয়ে যাবেন। আবার আপনি ধরেন যেটা ছিল এবং সেটা খারাপ আমি সেটা বলবো না, ধরেন আপনি সেকুলারিজমে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, ফাইন, তাহলেও আপনি কিন্তু একটা মতাদর্শ অনুসরণ করছেন। এই কথাটি এই জন্য বলছি যে আপনি যেই সাদামাটা জায়গা থেকে আপনাকে যখন বলা হয় যেখানে কোনো রাজনীতি নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। অর্থাৎ আপনি যখন বলবেন যে আমি ছাত্র রাজনীতি না, আমি রাজনীতি মুক্ত অমুক চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি, যে আপনি এখানে সম্পূর্ণ একটি সত্যকে অস্বীকারের রাজনীতি দিয়ে শুরু করছেন এবং আপনি একটি বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। সেই বিশেষ সুবিধাটা কি? আপনি আপনার রাজনৈতিক মতাদর্শকে সকলের লোকচক্ষুর আড়ালে যেয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন। 5ই আগস্টের পরে আপনার এই সেম ফ্লেভার শুরু হয়েছিল। এবার আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখলাম অবাক হয়ে 5ই আগস্টের পরে, আমি আমার বিশ্ববিদ্যালয় দিয়ে বলি, বলাটা খুব সহজ, সাধারণ রাজনীতি বন্ধ করবেন, কিন্তু সাধারণ রাজনীতি বন্ধ চেয়ে আপনি এমন সব ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসলেন, একাডেমিক জায়গাতে নিয়ে আসলেন, যার একাডেমিক জায়গায় আসার কোনো ধরনের যোগ্যতা নেই। আই রিপিট শব্দটা, কারণ দেখেন হাবিব ভাই রাজনীতি করে, আপনি উপস্থাপনা করেন, আপনার যোগ্যতাটা কিন্তু আমার নেই, হাবিব ভাইয়ের যোগ্যতাটা কিন্তু আমার নেই, আবার আমারও একটা যোগ্যতা আছে সেটা আপনাদের নেই। অভিজ্ঞতার জায়গা থেকে পরিষ্কার করছি, আপনি খুব ভালো ইসলামিক স্কলার, আই অ্যাপ্রিশিয়েট, আই স্যালুট, আই শুড লার্ন ফ্রম ইউ, বাট আপনি যখন একটা বিশ্ববিদ্যালয়ে আসেন, আপনি বিশ্ববিদ্যালয়ে আসেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানগত জায়গাতে আপনার কন্ট্রিবিউশনটা তো ওই অর্থে নেই, তাহলে আপনি সেখানে কেন আসলেন? এই যে চক্রটা, যারা বললেন যে আপনি কোনো ছাত্র রাজনীতি করেন না, আপনি তাদের গেস্ট লিস্ট দেখেন, যারা সাধারণ শিক্ষার্থী, তারা যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যে প্রোগ্রামগুলো করেন, তাদের গেস্টের মধ্যে এত রাজনীতিবিদ কোত্থেকে আসে? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, কেউই রাজনীতির ঊর্ধ্বে নয়, আসলে রাজনীতি মুক্ত করে রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এই বিষয়টি আসলে এটা হলো সবচেয়ে বড় রাজনীতি, এটা হলো সবচেয়ে বড় রাজনীতি। হাবিবুর রহমান হাবিব, একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাই, আপনি একেবারেই মানে বলবো যে ছাত্র অবস্থা থেকেই তো রাজনীতির সাথে, তারও আগে থেকে রাজনীতির সাথে যুক্ত, এখন যখন শোনেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় বা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়, তখন আপনাদের কেমন লাগে শুনতে? এটা একটা টোটালি নিজের বিবেকের সাথে প্রতারণা করা। যে যারা এই স্লোগানটা দিচ্ছে তারা নিজেরা রাজনীতি করে, তারা আরো বড় অপরাজনীতি করে। তারা রাজনীতি আপনি বলতে পারেন, সেখানে আপনার সুস্থ ধারা রাজনীতি চলবে, অসুস্থ রাজনীতি বা সন্ত্রাসী রাজনীতি এইগুলো যদি না থাকে, রাজনীতি দোষ লোকে। আর বাংলাদেশের কন্টেক্সটে তো এটা বলা তো অপরাধ। এই রাজনীতি ছিল বলেই, ছাত্র রাজনীতি ছিল বলেই 52 সালে ভাষা আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন ছিল বলেই যুগের পর নির্বাচনে একসময় মুসলিমকে পরাজয় ঘটিয়েছে, 69 গণঅভ্যুত্থান হয়েছে, 62 শিক্ষা আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, 90 আন্দোলন, 24, এতে ছাত্র রাজনীতি ছিল বলেই তো। সেই ছাত্র রাজনীতি আমি বন্ধু করবেন কি করে? ইতিহাসের সাথে, জন্মের সাথে তার সম্পর্ক, তাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? সিকদার রেজওয়ানা কিন্তু একটা কথা বলেছেন যে আসলে এটি এক ধরনের কৌশল, যে কৌশলে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের এক ধরনের পথ খোঁজা। গুপ্ত রাজনীতি, তারা গুপ্ত রাজনীতি করে। সেই গুপ্ত, অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান। মেয়েরা করলে এখন একজন বলছে যে জেন্ডার সমস্যা, ছেলেরা হলে গুপ্ত আর মেয়েরা হলে গুপ্তি নাকি? অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, ডক্টর সিকদার রেজওয়ানা, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করছি। দেশ সন্ধ্যা সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।